আসসালামু আলাইকুম সবাইকে। সংবিধানের প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম দুইটা ভিডিওতে সংবিধানের প্রথম দুইটি ভাগ নিয়ে আলোচনা করেছি। এই ধারাবাহিকতায় আমরা এবার আলোচনা করব সংবিধানের তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার জিনিসটা কি? মৌলিক অধিকার জিনিসটা হচ্ছে যে একটা রাষ্ট্র যখন তার নাগরিকদের সাংবিধানিকভাবে কিছু অধিকার দেয়, যে অধিকারগুলো তার নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ এই মৌলিক অধিকারটা রাষ্ট্র তার নাগরিককে দিবে। সুতরাং এই মৌলিক অধিকার কিন্তু দেশভেদে আলাদা হতে পারে। ঠিক আছে? তো আমরা এই অধ্যায়ে মূলত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। তো প্রথম যে অনুচ্ছেদটা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা অনুচ্ছেদ 26, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। এখানে কি বলা হয়েছে যে এই ভাগের বিধানাবলীর সহিত অসামঞ্জস্য সকল প্রচলিত আইন, কি অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ, এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যায়। অর্থাৎ এখানে কোন আইনের কথা বলা হয়েছে সেটা আমরা একটু আগে দেখি। প্রচলিত আইন। ঠিক আছে? তো প্রচলিত আইন জিনিসটা কি? প্রচলিত আইন জিনিসটা হচ্ছে যে সংবিধান প্রবর্তনের আগে অথবা দেশ গঠনের আগে থেকেই কিন্তু আমাদের এই অঞ্চলে কিছু আইন প্রচলিত ছিল, তাই না? যেমন পেনাল কোড 1860, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1960। এই ধরনের যে আইনগুলো, এগুলো কিন্তু আমাদের দেশ গঠনের আগ থেকেই রয়েছে, যেগুলো কখনো কখনো ব্রিটিশ সরকার, কখনো কখনো পাকিস্তান সরকার এই আইনগুলো তৈরি করেছে। তো এই আইনগুলোকে বলা হয় হচ্ছে প্রচলিত আইন। তো এই প্রচলিত আইনের সাথে আমাদের যদি মৌলিক অধিকারের কোনো অসামঞ্জস্য ঘটে, কারণ কি, এগুলো তো আমাদের এই প্রচলিত আইনগুলো গঠিত হয়েছে আমাদের স্বাধীনতার আগে, সংবিধান প্রবর্তনের আগে। তো আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে, প্রচলিত আইনের সাথে সেগুলো কোনো ক্ষেত্রে বিরোধ থাকতে পারে। তো যদি কখনো এরকম বিরোধ থাকে, তাহলে যতটুকু অংশ বিরোধ থাকবে ওই প্রচলিত আইনগুলোর, ঠিক ততটুকু অংশই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ঠিক আছে? ততটুকু অংশই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে? রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করবেন না। অর্থাৎ রাষ্ট্র মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করবেন না, এবং যদি প্রণীত এরকম কোনো আইন প্রণীত হয়েই যায়, অনুরূপ কোনো আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোনো বিধানের সহিত যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হবে। অর্থাৎ রাষ্ট্র চেষ্টা করবে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য কোনো ধরনের আইন তৈরি না করতে। যদি আইন প্রণীত হয়েও যায়, তাহলে যতটুকু অসামঞ্জস্য থাকবে ততটুকু বাতিল হয়ে যাবে। তারপরে বলা হয়েছে এই সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হবে না। ঠিক আছে? তার মানে সংশোধন যদি আমি করতে চাই, কোনো মৌলিক অধিকার যদি আমি সংশোধন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এটা সংশোধন করতে পারবো, আমাকে কিন্তু এটা চেঞ্জ করতে বলা যাবে না। যেমন আমি রাষ্ট্র যদি চায়, সংসদ যদি চায় যে সংবিধানের কোনো মৌলিক অধিকার পরিবর্তন করতে সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু করা যাবে। তারপরে আমরা আসি 27 নম্বর অনুচ্ছেদে, আইনের দৃষ্টিতে সমতা। এখানে কি বলা হয়েছে? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান হবে এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। অর্থাৎ আমাদের রাষ্ট্রে সকল নাগরিক, এখন বর্তমানে আমাদের হচ্ছে প্রায় 18 কোটি নাগরিক, তাই না? 18 কোটি নাগরিক। এই যে 18 কোটি নাগরিক, এরা সবাই আইনের চোখে সমান, এবং আইনের আশ্রয় লাভ, অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন, অন্যায়ের শিকার হন, তাহলে আপনি যে আইনের যে আশ্রয় লাভ গ্রহণ করবেন, এটা এটা সবার ক্ষেত্রেই সমান। আপনার ক্ষেত্রে সমান,
একজন কোটিপতির ক্ষেত্রে সমান, একজন রাজনীতিবিদের ক্ষেত্রে সমান, একজন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে সমান, একজন কৃষকের ক্ষেত্রে যা, একজন রিক্সা চালকের ক্ষেত্রেও তা। ঠিক আছে, ওকে। এবার এই অনুচ্ছেদটা একটু ইম্পর্টেন্ট, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, 28 নম্বর অনুচ্ছেদ। এখানে প্রথমে বলা হয়েছে যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে, তাহলে এখানে কি বলা হচ্ছে, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে অথবা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। তার মানে কোনো ধরনের কোনো বৈষম্য কোনো নাগরিকের প্রতি করা যাবে না। কিভাবে? ধর্মের কারণে, গোষ্ঠীর কারণে, যে আপনি অমুক গোষ্ঠী থেকে আসছেন, আপনার বর্ণ এটা, জাতপাত এটা, আপনি নারী না পুরুষ, অথবা আপনার জন্ম কোথায়, সেটা কি চট্টগ্রামে নাকি কুড়িগ্রামে নাকি ঢাকায়, এরকম কোনো কারণে আপনাকে কি করা যাবে না, আপনার প্রতি কোনো বৈষম্য রাষ্ট্র প্রদর্শন করতে পারবে না। দ্বিতীয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমার সামাজিকভাবে অনেক ইম্পর্টেন্ট। এখানে নারী অধিকারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে, অর্থাৎ রাষ্ট্রের সকল পর্যায়ে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। একজন পুরুষ যতটুকু অধিকার পাবে, একজন নারীও ঠিক ততটুকু অধিকারই পাবে। তারপরে কি বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থান, দেখেন এখানে কি হচ্ছে, বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনো রকম অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো বিনোদনের স্থানে যান, আপনি যদি কোনো পার্কে যান, সিনেমা দেখতে যান, হ্যাঁ, কোথাও ঘুরতে যান, ট্যুর ট্যুর দিতে যান, অথবা আপনি কোনো রেস্ট নেওয়ার জন্য আপনি কোনো হোটেলে গেলেন, আপনি কোনো পার্কে একটু শুইলেন, আপনি কোথাও বসলেন, হ্যাঁ, তো এই সব জায়গায় আপনাকে কিন্তু আপনার আপনার প্রতি কিন্তু কোনো বৈষম্য করা যাবে না। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অনেক সময় দেখি যে অনেক ক্ষেত্রে আগে যেটা দেখা যেত যে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট কোনো ধর্মের শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হতো না, শিশুদেরকে ভর্তি নেওয়া হতো না। তো এইটা এখন করা যাবে না। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করার অধিকার সবার, এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক। ঠিক আছে, তারপরে 4 নম্বরে বলা হয়েছে নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণীত হইতে এই অনুচ্ছেদের কোনো কিছু রাষ্ট্রকে নিবৃত করিবেন না। এখানে আমরা একটা টার্মিনোলজি শিখবো, সেটার নাম হচ্ছে রিভার্স ডিসক্রিমিনেশন। রিভার্স ডিসক্রিমিনেশন মানে কি? রিভার্স ডিসক্রিমিনেশন মানে হচ্ছে, প্রথমত আমরা যে ডিসক্রিমিনেশন দেখি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট পক্ষকে অন্যায়ভাবে বেশি সুযোগ দেওয়া, অন্যদের প্রতি বৈষম্য করা। কিন্তু রিভার্স ডিসক্রিমিনেশন কি? রিভার্স ডিসক্রিমিনেশন হচ্ছে যদি কোনো অনগ্রসর জাতি, মানে যারা মূলধারার শিক্ষা, মূলধারার কোনো কিছু থেকে তারা পিছিয়ে আছে, তাদেরকে মূলধারার সাথে নিয়ে আসার জন্য, তাদের জন্য যদি বিশেষ কোনো বিধান প্রণয়ন করা হয়, সেটাই হচ্ছে রিভার্স ডিসক্রিমিনেশন। এই যেমন ধরেন আপনি বললেন যে বাংলাদেশে যে উপজাতিরা আছে তারা যদি আমাদের মূলধারা শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করতে হয় তাদেরকে, তাহলে যেহেতু তারা পাহাড়ে থাকে, সাধারণ জনপদের সাথে তাদের যোগাযোগ ভালো না, নাগরিক সুবিধা ততটা ভালো না, তো আপনি কি করলেন, আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপজাতিদের জন্য একটা কোটা দিয়ে দিলেন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনি নারীদের জন্য একটা কোটা দিয়ে দিলেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনি বললেন যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লিঙ্গ যেতে পারবে, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, যেমন আপনি বললেন নার্সদের কথার কথা, যে আপনি বললেন যে নার্সদের আপনি নার্সরা যদি মহিলা হয় তাহলে আপনি তাকে বেশি সুযোগ দিবেন, কারণ হয়তোবা নার্সদের হয়তোবা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো যদি এরকম কোনো নীতি প্রণয়ন করা হয়, এটাকে বলা হবে রিভার্স ডিসক্রিমিনেশন, এবং এটা কিন্তু কোনো মৌলিক অধিকারের সাথে পরিপন্থী হবে না। ওকে, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তো সরকারি চাকরিতে প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের রিটেনে বলেন, ভাইভাই বলেন, যে কোনো জায়গায় এটা কিন্তু আমাদের খুবই কাজে দিবে। এখানে কি বলা হয়েছে, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। তাহলে এখানে
প্রথমেই বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সুযোগের সমতা থাকবে, ঠিক আছে। তার মানে প্রজাতন্ত্রের সরকারি চাকরিতে সবাই সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে, কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না যে একটা সার্কুলার আসছে আমি অ্যাপ্লাই করতে পারবো অমুক পারবে না, এরকম করা যাবে না, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলা হয়েছে যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে নাগরিক প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না এবং সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য করা যাবে না। তাহলে প্রথমে কি বলা হয়েছিল যে সবাই সমান সুযোগ পাবে, এবং তারপরে বলা হয়েছে যে আমি যে সমান সুযোগ দিচ্ছি এক্ষেত্রে আমার কোনো বৈষম্য করা যাবে না। এবার এইখান থেকে হচ্ছে আমাদের মানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে বলা হয়েছে যে এই অনুচ্ছেদে কোনো কিছুই নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারবে সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যেতে পারে। এই যে আমি একটু আগে বললাম রিভার্স ডিসক্রিমিনেশন, যে আপনি একটু আগে কি বলা হয়েছিল যে এটা সাধারণত রাষ্ট্রের সাধারণ পর্যায়ে সব জায়গায়, যে আপনি সব জায়গায় রিভার্স ডিসক্রিমিনেশন করতে পারেন। যেমন আপনি হচ্ছে গিয়ে চাকরির ক্ষেত্রে করতে পারেন, আপনি ব্যবসার ক্ষেত্রে করতে পারেন, আপনি হচ্ছে যে কোনো ধরনের পলিসির ক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে, আপনি ব্যাংকের ঋণের ক্ষেত্রে করতে পারেন, তারপর হচ্ছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে করতে পারেন, টোটাল একদম ওভারঅল, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে রিভার্স ডিসক্রিমিনেশন। কিন্তু এখানে যেটা বলা হয়েছে এটা স্পেসিফিক্যালি জবের ক্ষেত্রে, ঠিক আছে। স্পেসিফিক্যালি জবের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, রিভার্স ডিসক্রিমিনেশন করতে পারেন, যে একটা নির্দিষ্ট অনগ্রসর অংশ তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য আপনি কি করতে পারেন, একটা বিশেষ বিধান সৃষ্টি করতে পারেন। এটা কিন্তু পরিপন্থী হবে না, ঠিক আছে, এটা কিন্তু রাষ্ট্রকে কেউ নিবৃত্ত করতে পারবে না। তারপরে বলা হয়েছে কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে, কোথায়, প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের নিয়োগের সংরক্ষণ বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা হইতে। এখন ধরেন আপনি প্রথমে কি বলছেন যে সরকারি চাকরিতে আপনি সবাইকে সমানভাবে সুযোগ দিবেন। চিন্তা করেন যে আপনি একটা মসজিদে ইমাম নিয়োগ দিবেন, আপনি কি এখানে সবার সার্কুলার অ্যাকসেপ্ট করতে পারবেন? এখানে কি একজন হিন্দু, একজন হচ্ছে বৌদ্ধ, একজন খ্রিস্টান, এরা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে না? এখানে যেহেতু ইমাম, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে মুসলমান হইতে হবে। আপনি যদি মন্দিরের একজন পুরোহিত নিয়োগ দেন, তাহলে আপনাকে অবশ্যই একজন পুরোহিত হতে হবে। আপনি যদি ইসলামিক ফাউন্ডেশনের সার্কুলার দেন, সেক্ষেত্রে ইসলামিক নীতি নির্ধারণের জন্য আপনাকে সেখানে অবশ্যই মুসলমান হতে হবে। আপনারা যদি হিন্দু রিলেটেড কোনো পলিসি বা কোনো প্রতিষ্ঠান তৈরি করতে চান, সেখানে এটাকে হিন্দু হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের যে প্রতিষ্ঠান আছে, সেখানে সার্কুলারের ক্ষেত্রে ওই ধর্ম বা প্রতিষ্ঠানের অনুসারীদেরকেই আপনি নিয়োগ দিবেন। এই ধরনের নিয়োগের সংরক্ষণের বিধান আপনি রাখতে পারবেন। এটা কিন্তু কারোর প্রতি কোনো বৈষম্য নয়, যে আমি একটু আগে বললাম ধর্ম গোষ্ঠীতে বৈষম্য করা যাবে না, এটা কিন্তু বৈষম্য নয়, এটা হচ্ছে যে আপনার দরকার যেটা সেটাই আপনি নিচ্ছেন, তাই না? তারপরে এখানে বলা হয়েছে যে শ্রেণীর কর্মের শ্রেণী নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ প্রকৃতি কর্মের বিশেষ প্রকৃতি শ্রেণী, তাতে নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হতে পারে সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা যেতে পারে। অর্থাৎ একটু আগে আমরা কি বললাম যে ধর্ম বা গোষ্ঠীর ক্ষেত্রে যদি কারো জন্য নিয়োগ সংরক্ষণ। এবার দেখেন সব ধরনের চাকরি কিন্তু সব লিঙ্গ করতে পারে না। কিছু চাকরি আছে যেটা পুরুষের জন্য উপযোগী, সেখানে নারীরা আসলে সাধারণত ওই কাজটা করতে পারে না। কিছু চাকরি আছে যেটা নারীদের জন্য উপযোগী, যেটা হয়তো বা পুরুষরা করতে পারে না, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে হাসপাতালে যে মহিলা ওয়ার্ড আছে, সেখানে যদি আপনি ডেলিভারি করতে চান, যেহেতু মহিলা ওয়ার্ড, তাহলে সেখানে আপনি অবশ্যই মহিলা নার্স নেবেন, ঠিক আছে, কি নেবেন, মহিলা নার্স নেবেন। আপনি যদি জেলের জল্লাদ নিয়োগ দেন, ঠিক আছে, আপনি যদি জেলের জল্লাদ নিয়োগ দেন, জল্লাদের কাজ কি, মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন একটা মানুষ যখন আরেকটা মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে, আপনি চিন্তা করেন তো এটা কি একজন মহিলার, যারা সাধারণত নরম মনের হয়, তারা কি এই কাজটা করতে পারবে? এই জন্য আপনি কিন্তু জল্লাদ হিসেবে একজন অবশ্যই
পুরুষকে নিয়োগ দিবেন, তাই না? তাহলে এই যে কাজের ধরনের উপর নির্ভর করে আপনি লিঙ্গ ভেদে একটা প্রিফারেন্স দিচ্ছেন, এটা কিন্তু বৈষম্য না। ওকে, এবার 30-এ চলে আসি। এটা আসলে অনেকের ক্ষেত্রে খটকা লাগে, যেটা কেন, আমরা একটু আলোচনা করি। বলা হয়েছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। বলা হয়েছে কার? রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতীত কোন নাগরিক বিদেশি রাষ্ট্রের কাছে খেতাব, সম্মান, পুরস্কার, ভূষণ গ্রহণ করতে পারবেন না। দেখেন এটা কেন বলা হয়েছে। আমরা যদি একটু ঐতিহাসিকভাবে তাকাই, যে আগের যুগে যখন ইংরেজরা ছিল, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সমাজে কিন্তু বিভিন্ন ধরনের আম, পদের কারণে ভেদাভেদ সৃষ্টি হতো, তাই না? রাজারা বা শাসকরা কিন্তু বিভিন্ন ধরনের পদ সৃষ্টি করে, খেতাব সৃষ্টি করে সমাজে বিভিন্ন ধরনের আহ, বৈষম্য সৃষ্টি করত। যে এই পদ, হ্যাঁ, কথা কথা রায় বাহাদুর, তারপর হচ্ছে সিংহ রায়, নবাব, রাজা, এই ধরনের যে এই যে পদবিগুলো, এগুলো কিন্তু সমাজে তাদের মানে অবস্থান নির্ধারণ করতে, যে এই পদ মানে তারা সমাজের এই স্তরে, এই পদ বা এই উপাধি মানে এই স্তরে। তাহলে এই উপাধির মাধ্যমে যখন সমাজের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়, একটা সমাজের মধ্যে কি হয়, একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়, তখন কি হয়, আমাদের সমাজটা ইমব্যালেন্স হয়ে যায়। তো আমাদের সমাজে যাতে একটা ব্যালেন্স ক্রিয়েট করে, সেজন্য কিন্তু বিদেশি রাষ্ট্রের কাছে আমরা কিন্তু কোনো এরকম নিব না। কার নিব, কখন নিব না? রাষ্ট্রপতি অনুমোদন ছাড়া। আপনি যখন অনুমতি নিতে যাবেন, তখন এটা পর্যালোচনা করে আপনাকে অনুমতিটা দেওয়া হবে। এখন আরো একটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে ধরেন আপনি বিদেশি রাষ্ট্রের কাছে যদি একটা পদক নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই রাষ্ট্রের প্রতি অনুগত হয়ে যেতে পারেন। ধরেন আপনি হচ্ছে চীনের কাছে একটা পদক নিলেন, যে কোনো একটা পদক চীন সরকার আপনাকে দিল। এখন অবশ্যই স্বাভাবিকভাবে আপনার কিন্তু চীন সরকারের প্রতি একটা আনুগত্য সৃষ্টি হবে। পরবর্তীতে আপনি যদি কোনো পলিসি মেকিং সেক্টরে থাকেন, অথবা যে কোনো সেক্টরে থাকেন যেখানে হচ্ছে গিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক বা হচ্ছে সার্বভৌমত্ব, নিরাপত্তা, এই বিষয়গুলো রিলেটেড, হ্যাঁ, তখন চীন সরকারের আবদার রাখতে কিন্তু আপনি একটু নরম ভাবে সেটাকে ডিল করবেন। এই জন্যে বিদেশি সরকারের প্রতি যাতে আপনি নরম না হয়ে যান, দেশের সার্বভৌমত্ব যাতে হুমকির উপর না পড়ে, সেই জন্যই কিন্তু আপনি কি করবেন, বিদেশি সরকারের কাছে, বিদেশি রাষ্ট্রের কাছে পদক নিতে গেলে আপনি অবশ্যই রাষ্ট্রপতির অনুমতি নেবেন। তবে রাষ্ট্রীয়ভাবে যে সম্মানগুলো দেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু কোনো অনুমতি লাগবে না। যেমন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, অথবা 21শে পদক, স্বাধীনতা পদক, এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া। ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবে পদক নিতে গেলে আমাদের কোনো অনুমতি লাগবে না। ওকে, এবার আমরা চলে আসি পরেরটাতে, আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভের অধিকার মানে কি? যে আপনি যখন আইনের পুলিশের কাছে গিয়ে বা আদালতের কাছে গিয়ে আপনি বিচার চাবেন, অথবা কোনো অধিকারের জন্য আপনি মামলা করবেন, এগুলো আর কি। বলা হয়েছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী, ঠিক আছে, ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিক, এখানে দেখেন বলা হয়েছে প্রত্যেক নাগরিক, এবং সাময়িকভাবে বাংলাদেশে সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোনো ব্যক্তির জীবনের স্বাধীনতা, দেহ, সুনাম, সম্পত্তির হানি ঘটে। তাহলে এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বাংলাদেশে অবস্থানরত সাময়িকভাবে যারা এসেছেন বিদেশি ফরেনার, তাদের কথাও বলা হয়েছে যে আপনারা কিন্তু সবাই আইনের আশ্রয় লাভের অধিকার পাবেন, এবং এমন কোনো পলিসি বা এমন কোনো কাজ করা যাবে না রাষ্ট্রের নাগরিক বা বিদেশি, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের উপর, যাতে তাদের ব্যক্তি জীবনের স্বাধীনতা, তাদের শারীরিক বা তাদের সুনাম বা তাদের সম্পত্তির কোনো প্রকার কোনো হানি ঘটে। ঠিক আছে, তারপর 32, সেটা পিডিতে খুব আসে, যে আমাদের হচ্ছে ব্যক্তি স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে, ব্যক্তি স্বাধীনতা 32, সেখানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝি যে আমাদের আসলে হচ্ছে নিজের মতো করে চলা, বেঁচে থাকা, আমাদের হচ্ছে শারীরিক নিরাপত্তা, আমরা চলাচল করব, এটাই হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা। আমি যেটা চাই আমি সেটা করতে পারবো, এটাই হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা। মানে আসলে কি, দেখেন আমাদের আসলে বেঁচে থাকতে গেলে তো আসলে শুধু আমি যে চোখ ফুলে আছি, দম নিচ্ছি, এটা তো না। আমার বেঁচে থাকতে গেলে কি লাগবে? আমার সম্মান লাগবে, তাই না? আমি সম্মানের সাথে বেঁচে থাকবো, আমার স্বাস্থ্য লাগবে, আমি সুস্বাস্থ্যের সাথে বাঁচবো, আমার হচ্ছে
আইন লাগবে, আমার আইনগত অধিকার লাগবে, তাই না? আপনার প্রতি যদি কেউ অন্যায় করে আপনি সেই অন্যায়ের প্রতিকার চাবেন। তাহলে এই জিনিসগুলো ছাড়া তো একটা মানুষ আসলে ভালোভাবে বাঁচতে পারে না। আপনি শুধু দুই বেলা খেয়ে বেঁচে আছেন, ব্যাপারটা তো আসলে এটা না। তো এই জিনিসগুলো আসলে ব্যক্তি স্বাধীনতার মধ্যেই পড়ে যায়। ওকে, এবার আমরা চলে আসি 33 নম্বর অনুচ্ছেদে। তো 33 নম্বর অনুচ্ছেদটা আসলে আমি যখন হোসেন ভাইয়ের কাছে পড়তাম, তো উনি সুন্দর করে একটা টেকনিক বলছিল যে 33-এর যে 3, দেখেন 33-এর যে 3, যে 3 3 দেখতে একটু হ্যান্ডকাফের মতো না? যদি আমি এটাকে একটু এরকম এরকম করে টান দিয়ে দিই, হ্যান্ডকাফের মতো, তাহলে হ্যান্ডকাফ মানে গ্রেপ্তার, তাই 33-এ গ্রেপ্তার বা আটক। তো এখন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আসলে একই সাথে যেমন আমাদের সুবিধা দেয়, দ্বিতীয়ত এটা কিন্তু অনেক সমালোচনার অংশ। আপনি যদি রিটেনে প্রিপারেশন নেন, তাহলে এটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন আইনের সমালোচনা করার জন্য বা এই অনুচ্ছেদেরই সমালোচনা করার জন্য অনুচ্ছেদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না। মানে আপনি পুলিশ পুলিশ যখন যদি আপনাকে গ্রেপ্তার করে, তাহলে কেন গ্রেপ্তার করেছে সেটার কারণ না জানিয়ে আপনাকে আটকে রাখতে পারবে না, এবং ওই ব্যক্তির মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের এবং তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করতে পারবে না। মানে পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করছে এটা কারণ না জানিয়ে আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। আবার আপনি যে আইনজীবী মনোনয়ন করবেন তার সাথে আপনাকে পরামর্শ করতে দিতে হবে, এবং আপনার আদালতে আপনি আপনার আত্মপক্ষ যে সমর্থন করবেন এটারও অধিকার আপনাকে দিতে হবে। এটা থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না, রাষ্ট্র এটা করতে পারবে না সাধারণভাবে। তারপরে বলেছে গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে 24 ঘন্টার মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, কতক্ষণের মধ্যে? 24 ঘন্টার মধ্যে। শর্তটা কি? গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতের আনয়নের জন্য সময় ব্যতি রেখে। মানে কি? যে আপনি ধরেন আছেন হচ্ছে ধরেন কথা কথা একটা উপজেলায়, হ্যাঁ, আপনার থানা হচ্ছে জেলা সদর উপজেলায়, আপনি আছেন একটা ইউনিয়ন। এখন আপনাকে গ্রেপ্তার করে যখন এখানে নিয়ে আসবে, হয়তোবা এখানে 2 ঘন্টা সময় লাগতেছে, তাই না? তাহলে আপনার শর্তটা কি? যে আপনাকে যখন এখান থেকে এখানে নিয়ে আসবে 24 ঘন্টার মধ্যে আপনাকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। কিন্তু আপনাকে যে নিয়ে আসলো গাড়িতে করে, এই যে 2 ঘন্টা, এই যে আপনাকে যে নিয়ে আসলো, এই 2 ঘন্টা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে কাউন্ট হবে না। আপনাকে নিয়ে এসে আপনাকে যখন আটক করলো তখন থেকেই আপনার এটা 24 ঘন্টা কাউন্ট করা শুরু হবে। অর্থাৎ আপনাকে সেলে রাখার থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেটের সম্মুখে নিতে হবে। এখন অনেকে বলতে পারে যে যদি রাত হয়ে যায়, যদি শুক্রবার থাকে, এরকম। আসলে ম্যাজিস্ট্রেটের কিন্তু বসার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা না, অথবা ম্যাজিস্ট্রেটের আদালত কিন্তু আসলে যে আদালতের ভবনই হতে হবে ব্যাপারটা এরকম না। ম্যাজিস্ট্রেট যেখানে থাকবেন সেটাই ম্যাজিস্ট্রেটের আদালত। ম্যাজিস্ট্রেট যদি বাসায় থাকেন সেটাই তার আদালত, ম্যাজিস্ট্রেট যদি গাড়িতে বসে থাকেন সেটাই তার আদালত, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট যদি অফিসে থাকেন সেটাই তার আদালত, ম্যাজিস্ট্রেট যদি ভ্যাকেশনে কোনো ছুটিতে যান সেখানেই যদি কাগজপত্র নিয়ে যাওয়া হয় সেটাও কিন্তু তার আদালত। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেখানে উপস্থিত থাকবেন সেটাই আদালত, এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাইবে না। এই যে 24 ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে আনছে, ম্যাজিস্ট্রেট যদি অনুমতি না দেয় যে ঠিক আছে আপনি ওকে আবার রাখেন, এই অনুমতি যদি না দেয় তাহলে আপনাকে তাকে সরাসরি ছেড়ে দিতে হবে। তবে এইখান থেকে আমাদের একটু সিরিয়াস আলোচনা শুরু। এই জায়গা থেকে আমাদের ব্যতিক্রম এবং কিছু সমালোচনামূলক কথাবার্তা শুরু হবে। আচ্ছা, ওকে। এখানে বলা হয়েছে এই অনুচ্ছেদের 1 ও 2, অর্থাৎ এই দুইটা অংশ কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যিনি বর্তমান সময়ে বিদেশি শত্রু। বিদেশি শত্রু মানে কি? ধরেন যে আমরা যে স্পাই, যারা হচ্ছে গুপ্তচর, আমাদের দেশের গুরুত্বপূর্ণ নথি যারা চুরি করছে, তাদেরকে যদি আমি, অথবা ধরেন হচ্ছে যুদ্ধাপরাধী, তাই না? অপরাধী, অথবা ধরেন জঙ্গি, যারা হচ্ছে গিয়ে আমার অন্য দেশ থেকে এসে আমার দেশে বোমা হামলা বা বিভিন্ন ধরনের হামলা করেছে, এরা কিন্তু আমার দেশের জন্য বিদেশি শত্রু। এদের ক্ষেত্রে আমার এই যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে, অনুমতি নিতে হবে, তাকে কারণ জানাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, যে নিবর্তনমূলক আটক, হ্যাঁ, এটাকে
ইংরেজিতে বলা হয়েছে প্রিএমটিভ ডিটেনশন। প্রিএমটিভ, আমি একটু লিখে দিই, PREVEN, প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ ধরেন পুলিশ চিন্তা করলো যে আপনি একটা অপরাধ করতে পারেন, এটা পুলিশ ইন্টেল পেল, হ্যাঁ, তো আপনাকে ওই অপরাধ করার আগেই আপনাকে পুলিশ আটক করতে পারে। এইটা কিন্তু একটা সমালোচনার জন্ম দেয়। কিভাবে জন্ম দেয়? ধরেন পুলিশ কিভাবে জানলো যে আপনি এই কাজটা করতে পারবেন? হ্যাঁ, এটা ভালো কাজ। যেমন ধরেন পুলিশ যদি ইন্টেল পায় যে একটা লোক হচ্ছে খুন করতে যাচ্ছে, একটা জায়গায় দাঙ্গা হতে যাচ্ছে, একজন সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, একজন নারীর উপর অত্যাচার করছে, একজন ধর্ষণ করতে পারে, একজন একটা বাচ্চাকে বা একটা মানুষকে কিডন্যাপ করতে, তাকে মেরে ফেলতে পারে, মানে হইতে পারে, এই ধরনের কনফার্ম নিউজ সে জানে, তখন সে কিন্তু তাকে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে সে তাকে নিতে পারে। কিন্তু এটার কিন্তু অপব্যবহার আছে। পুলিশ যদি চায় যে সে হচ্ছে কোনো কারণে কোনো ব্যক্তিকে সে আটক করবে, সে আটক করার পর বললো যে আমি তো আসলে সাধারণভাবে তাকে আটক করিনি, আমি তাকে নিবর্তনমূলক আটক করেছি, তখন কিন্তু তাকে হচ্ছে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়ার আসলে কোনো বাধ্যবাধকতা থাকে না। তো এইটার মিসইউজ কিন্তু অনেক থাকে, এই প্রিভেন্টিভ ডিটেনশনের প্রচুর মিসইউজ হয়। ঠিক আছে, তাহলে আইন যেমন থাকে, আইনের ফাঁকফোকরও থাকে। এটাই হচ্ছে সেই ফাঁকফোকর, নিবন্ধনমূলক আটক। এটা যেমন ভালো, এটা তেমন বিতর্কেরও জন্ম দেয়। তাহলে এই নিবর্তনমূলক আটকের পরবর্তীতে আমরা কি দেখছি, যে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইন কোনো ব্যক্তিকে 6 মাসের অধিককাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না। প্রথমে আমরা কি বলছিলাম, যে 24, যত দ্রুত সম্ভব তাকে কারণ জানাইতে হবে এবং 24 ঘন্টার মধ্যে রাখতে হবে, তাই না? এখানে বলা হয়েছিল 24 ঘন্টা, কিন্তু এখানে যখন নিবর্তনমূলক আটক, এখানে 24 ঘন্টার বদলে কতটুকু সময় দেওয়া হয়েছে? 6 মাস। এই 6 মাসের বেশি কিন্তু আপনি নিবর্তনমূলক আটকে কাউকে রাখতে পারবেন না। যদি আপনি রাখতে চান তাহলে কি করতে হবে? যদি সুপ্রিম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন, কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন এইরূপ কতজন? 2 জন, এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি উপদেষ্টা পর্ষদ। উপদেষ্টা পর্ষদ, তাহলে এই উপদেষ্টা পর্ষদের সদস্য আমরা কতজন দেখলাম? এই উপদেষ্টা পর্ষদের সদস্য আমরা দেখলাম 3 জন। ঠিক আছে, তাহলে 2 জন হচ্ছে বিচারপতি বা বিচারক, তাই না? কোথাকার বিচারক? সুপ্রিম কোর্টের বিচারক, অথবা বিচারক হওয়ার যোগ্য, অথবা এক্স বিচারক। আরেকজন হচ্ছে প্রবীণ প্রবীণ কর্মচারী বা প্রবীণ আমলা। ঠিক আছে, এই 3 জনকে নিয়ে একটা উপদেষ্টা পর্ষদ গঠিত হবে। এই উপদেষ্টা পর্ষদ উক্ত 6 মাস অতিবাহিত হইবার পূর্বে তাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগ দানের পর, তখন সুযোগ দানের পর একটা রিপোর্ট প্রদান করবে। যদি এই রিপোর্ট প্রদান না করিয়া থাকেন, পর্ষদের মতে ব্যক্তিকে তদরিক্তকাল আটক করিবার কারণ রহিয়াছে। অর্থাৎ যে আপনি 6 মাসের বেশি আটকে রাখতে পারবেন না। যদি আটকে রাখতে চান তাহলে এরকম একটা উপদেষ্টা পর্ষদ গঠন করে তার সামনে তাকে ওই আটককৃত ব্যক্তিকে বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে, এবং সেই বক্তব্য পেশ পর্যালোচনা করে একটা রিপোর্ট প্রদান করবে। এই রিপোর্টটা আসলে সাধারণত দেওয়া হয় 171 দিনের মধ্যে। ঠিক আছে, এই রিপোর্টটা অনুযায়ী যদি মানে উপদেষ্টা পর্ষদ এনাফ কারণ পায় তাকে আবার আটক করার জন্য, সেক্ষেত্রে তারা আবার আটক করার অনুমতি দিতে পারে, তাছাড়া তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনি 6 মাসের বেশি নিজে নিজে আটক রাখতে পারবেন না, উপদেষ্টা পর্ষদের অনুমতি লাগবে। ওকে, তারপরে কি বলা হয়েছে, যে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হইলে আদেশ দানকারী কর্তৃপক্ষ তাহাকে যথাসম্ভব শীঘ্র আদেশ দান করার কারণ জ্ঞাপন করিবে, এবং উক্ত আদেশের বক্তব্যের বিরুদ্ধে বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাকে যত সত্বর সম্ভব সুযোগ দান করবে। এই যে দেখেন, আপনি যে এখানে যে আপনাকে যে এক্সট্রা করে আটক রাখলো, এটা কেন রাখলো? এই যে উপদেষ্টা পরিষদের যে রিপোর্ট, এই রিপোর্টটা কি হয়েছে, এই কারণটা কিন্তু তাকে জানাতে হবে। কখন? দেখেন, এখানে কিন্তু সাথে সাথে জানাইতে হতো, আর এখানে 6 মাস পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, সেই উপদেষ্টা পরিষদের কেন আপনাকে আবার রাখতে দিছে সেটা আপনাকে জানাতে হবে, এবং আপনাকে সেটার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, যা উপদেষ্টা পর্ষদের যে রিপোর্ট আছে সেটার বিরুদ্ধে বক্তব্য পেশ করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে।
ঠিক আছে। তবে শর্ত থাকে যে আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী বলিয়া যদি মনে হয়, তবে অনুরূপ কর্তৃপক্ষ তা প্রকাশ্যে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারে। এই যে উপদেষ্টা পরিষদের যে রিপোর্টটা আছে, যেটা 171 দিনের মধ্যে প্রকাশিত হয়, এই রিপোর্টটা সাধারণত কি করা হয়, প্রকাশ করা হয় এবং সেই অপরাধীর কাছে প্রকাশ করা হয়, জনসাধারণের কাছেও প্রকাশ করা হয়। কিন্তু এই যে আমরা বিদেশি শত্রু বললাম, ঠিক আছে, এই ধরনের কেসে যদি সেটা আমাদের দেশের সার্বভৌমত্ব বা কূটনীতির উপর চাপ সৃষ্টি করে বা জনগণের উপর একটা বিরূপ প্রভাব ফেলে, তাহলে এই যে জনস্বার্থ বিরোধী যদি হয়, তাহলে এই রিপোর্টটা পাবলিক নাও করতে পারে। ঠিক আছে, কর্তৃপক্ষ এই রিপোর্টটা পাবলিক নাও করতে পারে, তবে আটককৃত ব্যক্তি এটা জানবেন। তারপরে 6 নম্বরে বলা হয়েছে উপদেষ্টা পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের 4 দফা হচ্ছে যেটা তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবে। তাহলে এই যে পদ্ধতিটা, যে কিভাবে হচ্ছে গিয়ে উপদেষ্টা পরিষদ গঠন হবে, তারপর হচ্ছে উপদেষ্টা পরিষদ কিভাবে সেটা রিপোর্ট দিবে, এই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কিভাবে তদন্ত হবে, এই জিনিসগুলো কিভাবে নির্ধারিত হবে, এটা সংসদ নির্ধারণ করবে আইনের দ্বারা। ঠিক আছে, তো এটা আসলে আমাদের খুব ভালোভাবে জানা উচিত। ওকে, আমরা এবার পরবর্তী অনুচ্ছেদে চলে যাই। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ মানে কি? সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ মানে আপনাকে জোর করে কোনো কাজ করানো যাবে না, এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তাহা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মানে আপনাকে যদি কেউ জোর করে কাজ করায়, সে শিশু হতে পারে, বয়স্ক হতে পারে, যে কেউ হতে পারে, আপনাকে কিন্তু কেউই জোরপূর্বক কাজ করাতে পারবে না। ঠিক আছে, তবে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তবে আছে। এখানে বাধ্যতামূলক শ্রম হিসেবে গণ্য হবে না কোনটা? ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি আইনত দণ্ড ভোগ করতেছেন এরকম, মানে ধরেন আপনি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, আপনি খুনের আসামি। এখন আপনারা কিন্তু জানেন যে জেলের ভিতরে কিন্তু কয়েদিদের দিয়ে অনেক ধরনের কাজ করা হয়, যেমন তোষক, হ্যাঁ, বালিশ, তারপর হচ্ছে বাঁশের কাজ, হ্যাঁ, তারপরে মাটির কাজ, এই ধরনের কাজগুলো কিন্তু ওনাদের এই যারা কারাদণ্ডে দণ্ডিত, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, তাদেরকে দিয়ে কিন্তু করানো হয়। এটা আসলে অন্য কারণও আছে, তারা যদি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় তাহলে ধীরে ধীরে তারা অপরাধ প্রবণতাটা তাদের ভিতর থেকে সরে যায়, স্বাভাবিকভাবে তারা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই যে তাদেরকে জোর করে করানো হচ্ছে, তাদেরকে করতেই হবে এমন না যে তাদেরকে গিয়ে অপশন দেওয়া হচ্ছে, তাদেরকে করতেই হবে। তাদেরকে কাউকে যদি বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়, তাকে বাথরুম পরিষ্কার করতেই হবে। কাউকে যদি ধরেন ঘাস কাটার দায়িত্ব দেওয়া হয়, সেই ঘাস কাটতেই হবে। তো এটা কিন্তু করতেই হবে, বাধ্যতামূলক। তো এটা কিন্তু আসলে এই জবরদস্তি শ্রমের কাতারে পড়বে না। আরেকটা পড়বে না, সেটা কি? জনগণের উদ্দেশ্য সাধন কল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হয়েছে। মানে ধরেন এক জায়গায় বন্যা হয়েছে, একটা বাঁধ কি হয়েছে, ভেঙে গেছে, অথবা জরুরি ভিত্তিতে একটা রাস্তা তৈরি করতে হবে, একটা দালান তৈরি করতে হবে, কারণ আমার এখানে আমার হচ্ছে দুর্যোগ হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটা দালান তৈরি করতে হবে। এই যে জন মানে হচ্ছে জনগণের জন্য, জনগণের স্বার্থে আপনি যে জনস্বার্থে যে একটা জিনিস তৈরি করতেছেন, এটা কিন্তু আসলে জোরপূর্বক না। আসলে তখন সরকার কি করে? সরকার একটা এলাকার মানুষজনকে আহ্বান করে যে আপনারা আসেন, আমরা একটা বাঁধ বানাবো। তো সরকার এই যে জনগণকে আহ্বান করলে, এটা কিন্তু আসলে জবরদস্তি শ্রমের মধ্যে পড়ে না। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে 35 নম্বরে বিচার ও দণ্ড। মানে আপনি বিচার কিভাবে হবে, দণ্ড কিভাবে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। এটা খুবই একটা মজার বিষয়। দেখেন, বলা হয়েছে অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ আইন যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তার অধিক বা তার ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ এখানে একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে ভূতাপেক্ষ দণ্ড। হ্যাঁ, আমি লিখি। আমি একটু উদাহরণ দিই। দেখেন, এখানে দেখেন, ধরেন একজন ব্যক্তি 2016 সালে 2016 সালে সে ব্যাংক লুট করছে। হ্যাঁ, কি করছে? ব্যাংক লুট করছে। এখন 2016 সালে কথার কথা ব্যাংক লুটের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছর। ধরে নিলাম, আমি এক্স্যাক্টলি জানি না, আমি ধরে নিলাম যে 2016 সালে ব্যাংক লুটের শাস্তি হচ্ছে 10 বছর।
কিন্তু আপনি এটা বিচার ডিলে হইতে হইতে এটা হয়ে গেছে 2026। এখন নতুন আইনের ধারায় এটা হয়ে গেছে 15 বছর। কিন্তু ঘটনাটা যেহেতু 2016 সালে ঘটছে, তাহলে আপনাকে কিন্তু বিচারটা ওই 2016 সালের আইন অনুযায়ী করতে হবে। আপনার এই ভূতাপেক্ষ দণ্ডই দিতে হবে। আপনি কিন্তু নতুন আইনের মানে পুরাতন অপরাধের জন্য নতুন আইনে তাকে শাস্তি দিতে পারবেন না। হ্যাঁ, যেই অপরাধটা যেই সময়ে ঘটছে সেটা যদি ওই সময়ে অপরাধ হয়, অর্থাৎ আহ, যে এখানে 2016 সালে ছিল 10 বছর, বর্তমানে 15 বছর হলেও আপনাকে এই 10 বছর সাজাই তাকে দিতে হবে। আবার ধরেন কোনো কাজ ওই 2016 সালে, ধরেন ব্যাংক লুট, আশ্চর্যজনক ভাবে আমরা যদি চিন্তা করি যে ব্যাংক লুটে 2016 সালে কোনো শাস্তি ছিল না, আমরা ধরে নিলাম, 2026 সালে 15 বছর দিয়ে দিচ্ছে, তাহলে আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। কেন? কারণ 2016 সালে কোনো শাস্তিই ছিল না। এইটাই হচ্ছে বিষয় যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এক্সট্রা কোনো কিছু দেওয়া যাবে না। তারপরে কি বলা হয়েছে, এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার সাজা দেওয়া যাবে না। ঠিক আছে, আপনারা ওই যে কলকাতায় একটা সিনেমা আছে ধনঞ্জয়, হ্যাঁ, এই সিনেমাটা দেখবেন যে একই অপরাধের কারণে, আদৌ সেই অপরাধটা করছিল কিনা শিওর না, কিন্তু একই অপরাধের কারণে সে প্রায় 14 বছর জেল খাটছে, এবং প্লাস তারপরে যখন হয়েছে, রায় হয়েছে, তখন তার আবার ফাঁসি হয়েছে। যে এই যে একই অপরাধ, মানে একটা বাচ্চার রেপ কেস ছিল, সে ওই রেপ কেস এতদিন ডিলে হয়েছে, প্রায় 10-14 বছর ডিলে হয়ে গেছে, সে এতদিন জেলে ছিল, আবার তার শাস্তি হয়েছে। এই যে একই অপরাধের কারণে সে ডাবল শাস্তি পেল। মানে ধরেন আপনি একটা কাজ করছেন, আপনি হচ্ছে প্রথমে চুরি করছেন, কথা কথা একজন চোর চুরি করছে, প্রথমে আপনি তাকে 6 মাস সাজা দিলেন, আবার 6 মাস বের হওয়ার পর 2 মাস পরে গিয়ে আপনি আবার তাকে 6 মাস সাজা দিলেন। একই অপরাধের কারণে দুইবার তাকে আপনি শাস্তি দিতে পারবেন না। ওকে, তারপরে কি বলেছে, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন। মানে এই যে আপনি যে অভিযুক্ত যে ব্যক্তি আছে, তারা কিন্তু অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ আদালতে বা ট্রাইব্যুনালে বিচার লাভ পাবে। ঠিক আছে, আপনার বিচারটা কিন্তু কোথায় হইতে হবে? স্বাধীন এবং নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে। তারপরে বলা হয়েছে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে আপনি পুলিশ ধরেন পিটায় পুটায় একদম শরীর একদম ব্ল্যাক এন্ড ব্লু করে দিয়ে আপনাকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে বললো, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু সাংবিধানিক ভাবে ভুল বা অন্যায়। ওকে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, নিষ্ঠুর অমানসিক লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কারোর সহিত অনুরূপ ব্যবহার করা যাবে না। ধরেন এক ব্যক্তি এক ধর্ষণ করছে, ঠিক আছে, এখন আমাদের সমাজে ধর্ষকদের শাস্তি আমরা যেভাবে চাই, অনেকে অনেকভাবে চায়, ঠিক আছে, অনেকে বলে যে একদম চোখ উপড়ে ফেলো, হ্যাঁ, তারপর হচ্ছে হাত পা কেটে দাও, মাথা কেটে দাও, পুড়ায় ফেলো, এরকম মানে এই ধরনের আমরা চাই আর কি। কিন্তু সাংবিধানিক ভাবে কোনো কোনো অপরাধীকে আপনি যন্ত্রণা দিয়ে শাস্তি দিতে পারবেন না। আপনি শাস্তি দিলে ভাই একবারে দিয়ে দেন, ঠিক আছে, আপনি যদি মৃত্যুদণ্ড দেন, ফাঁসি দিয়ে দেন, একবারে সে মারা যাক। আপনি যদি তাকে জেলে দেন, এমন না যে তাকে আপনি জেলে প্রতিদিন অত্যাচার করবেন, তার চামড়া কেটে দিবেন, তার হাত পা প্রহার করবেন, এটা করা যাবে না। কারোর প্রতি নিষ্ঠুর হওয়া যাবে না, কাউকে অমানসিক ভাবে অন্যায় মানে কি করা যাবে না, অত্যাচার করা যাবে না, এবং তাকে লাঞ্ছনা করা যাবে না। ধরেন একজন ধর্ষককে আপনি জেলে নিছেন, তার তার ধরেন ফাঁসি হয়েছে, হ্যাঁ, কারণ ফাঁসি হয়েছে, কিন্তু আপনি আবার প্রাতিষ্ঠানিকভাবে পুরো এলাকায় তার পরিবারকে আপনি মানে লজ্জা দিচ্ছেন, লাঞ্ছনা করতেছেন, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আপনি কাউকে লজ্জিত করতে পারবেন না, কাউকে সামাজিকভাবে অপদস্থ করতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ডিগনিটি আছে, একজন অপরাধীরও কিন্তু তার আত্মসম্মান বোধ থাকতে পারে। আপনি তাকে শাস্তি দিলে দিয়ে দেন, কিন্তু তাকে আপনি অপমান করতে পারবেন না। ঠিক আছে, এবং অন্য কারোর সাথেও এগুলা কাজ করা যাবে না। 6 নম্বরে বলা হয়েছে প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে 3 বা 5 কোনো কিছু প্রভাবিত করে। মানে যে প্রচলিত প্রচলিত মানে আগে থেকে যেটা ছিল সেটা, এই 3 আর 5 এটা কিন্তু চেঞ্জ করবে না। ঠিক আছে, প্রচলিত আইন যা আছে তাই থাকবে। ওকে, এবার আমরা কিছু স্বাধীনতার ক্ষেত্রে আসি। আমরা জানি যে আমাদের 36 থেকে
আমার একটু ঠান্ডা লাগছে, সরি। 36 থেকে 42-এ আমাদের কিছু স্বাধীনতার কথা বলা হয়েছে, তাই না? স্বাধীনতার কথা কি বলা হয়েছে দেখেন। প্রথমে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা, তাহলে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসম্মত বাধা নিষেধ সাপেক্ষে সর্বত্র চলাফেরা করা যাবে এবং যে কোনো স্থানে বসবাস, বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ, বাংলাদেশে পুনঃ প্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তার মানে আপনি যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারবেন, যে কোনো জায়গায় জমি কিনে বাড়ি বানাইতে পারবেন, আপনি চাইলে বাংলাদেশ ছেড়ে বাইরে যেতে পারবেন, আবার বাংলাদেশে ফেরত আসতে পারবেন যদি আপনি বাংলাদেশের নাগরিক হন। তবে এখানে কিছু বাধা নিষেধ আছে। বাধা নিষেধগুলো কি কি? যেমন যদি কখনো কোনো সংক্রামক ব্যাধি হয়, হ্যাঁ কি হয়, ব্যাধি হয়, যেমন আমরা জানি কোভিড-19 ছিল, এই সময় কিন্তু মানুষের লকডাউন ছিল, তাই না? তাহলে এই সময় কিন্তু আপনি চাইলেই রাস্তায় গিয়ে চলাফেরা করতে পারবেন না, আপনি যে কোনো জায়গায় হাঁটাহাঁটি করতে পারবেন না। অথবা 144 ধারা যদি কখনো দেশে জরুরি অবস্থা জারি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে সেখানে যাইতে পারবেন না। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে। অথবা যদি কোনো আইনের কারণে বা কোনো মামলার কারণে আপনাকে দেশ থেকে কি দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঠিক আছে, আপনার দেশ থেকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কিন্তু আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এই যে বাংলাদেশ ত্যাগ, এটা কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য এই কিছু বাধা নিষেধ যদি আপনি সাইডে রাখেন তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, থাকতে পারবেন, বাইরে যেতে পারবেন, ভেতরে আসতে পারবেন, এরকম। তারপর হচ্ছে সমাবেশের স্বাধীনতা। সমাবেশ মানে কি, একসাথে দল করা আর কি। আপনি একসাথে জড়ো হয়ে একটা গ্রুপ বানাইলেন, হ্যাঁ, একসাথে আড্ডা দিচ্ছেন বা এরকম আর কি। কি বলা হয়েছে? জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ। যেখানে কিছু বাধা নিষেধ আছে আমরা পড়বো। শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত মানে একসাথে হওয়া আর কি, এবং জনসভা শোভাযাত্রা করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তার মানে কি, আপনি শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে, মানে আপনি কোনো সিন ক্রিয়েট করতেছেন না, আপনি মারামারি করতেছেন না, ধরাধরি করতেছেন না, এবং আপনার হাতে কোনো অস্ত্র নাই, এই অবস্থায় আপনি অনেকে একসাথে হইতে পারেন। আপনি একটা জনসভা করতে পারেন, যেমন রাজনৈতিক জনসভা, ধর্মীয় জনসভা, হ্যাঁ, আপনি কোনো শোভাযাত্রা করতে পারেন। কিন্তু এখানেও কিন্তু কিছু বাধা নিষেধ আছে। বাধা নিষেধগুলো কি কি? আপনি যদি এমন কোনো সমবেত হন যে আপনি হচ্ছে গিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করবেন, হ্যাঁ, একটা সংখ্যালঘুর বাড়িতে আগুন দিবেন, তারপর হচ্ছে একজনের জমি কেড়ে নিবেন, এটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ধরেন এমন ভাবে সমবেত হলেন যে আপনার ট্রাফিক ট্রাফিক জ্যাম হয়ে গেছে, তাই না? এটা করা যাবে না, যে আপনি জনগণকে কষ্ট ফেলতে পারবেন না। অথবা ধরেন যেই জায়গায় সমবেত হওয়ার নিয়ম নাই সেখানে আপনি সমবেত হয়ে গেলেন, তাহলে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কি? রাষ্ট্রীয় নিরাপত্তা আমার হুমকির মধ্যে পড়তেছে না? তাহলে এরকম কোনো জায়গায় আমরা সমবেত হতে পারবো না যেখানে আমার জনগণের অসুবিধা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে, হ্যাঁ, অথবা কোনো মানুষের ক্ষতি হয়। ঠিক আছে, এটা হচ্ছে সংগঠনের স্বাধীনতা, 38 নাম্বার। ওকে, সংগঠন মানে কি? যে রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, অথবা যে এনজিও, এগুলো আর কি। এখানে বলা হয়েছে জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে, জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি, সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তার মানে হচ্ছে এই বাধা নিষেধ গুলা সাইড দিয়ে রাখলে আপনি যে কোনো সমিতি তৈরি করতে পারবেন, সংগঠন তৈরি করতে পারবেন, মানে আপনি একটা রাজনৈতিক দল তৈরি করতে পারেন, হ্যাঁ, আপনি একটা ধরেন হচ্ছে ধর্মীয় দল তৈরি করতে পারেন, আপনার একটা ক্রিকেট দল তৈরি করতে পারেন, আপনি একটা ক্লাব তৈরি করতে পারেন, তাই না? কিন্তু শর্ত থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার বা উক্ত সদস্য হইবার অধিকার থাকিবে না যদি, কখন আপনি এটা করতে পারবেন না, উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়। ধরেন আপনি একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার চিন্তা করতেছেন, আপনি সামাজিক ভাবে ধরেন এক পাড়া আরেক পাড়ার সাথে মারামারি করার জন্য আপনি একটা সংগঠন তৈরি করছেন, অথবা ধরেন হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য বা তাদের প্রতি কোনো বৈষম্য সৃষ্টির জন্য আপনি কোনো সংগঠন তৈরি করছেন, এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, একটা সংগঠন তৈরি করতে পারবেন না। উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান, ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে, মানে এই ধরনের
বিষয়গুলোতে নাগরিকদের মধ্যে যদি আপনি বৈষম্য তৈরি করার ক্ষেত্রে চিন্তা করেন, আপনি মনে করেন যে আমরা বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমরা এমন একটা সংগঠন তৈরি করবো যেখানে অন্য ভাষার মানুষজন রাস্তায় এসে কথাই বলতে পারবে না, এটা করা যাবে না। আপনি এমন একটা সংগঠন তৈরি করলেন যেখানে আপনি নারীদেরকে কাজ করতে দিবেন না, এরকম একটা সংগঠন তৈরি করছেন, তারা এরকম একটা প্রচারণা চালাবে, এটা করা যাবে না। আপনি নির্দিষ্ট একটা ধর্মের বিরুদ্ধে কাজ করার জন্য একটা সংগঠন তৈরি করছেন, এটা করতে পারবেন না। তারপরে এখানে বলা হয়েছে উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কোনো কিংবা অন্য কোনো দেশের সন্ত্রাসী জঙ্গি কার্য পরিচালনা করার উদ্দেশ্যে গঠিত হয়। মানে ধরেন আপনি একটা মিলিশিয়া বাহিনী গঠন করে ফেলছেন অথবা একটা জঙ্গি বাহিনী গঠন করে ফেলছেন, যেটা কি হবে রাষ্ট্রের বিরুদ্ধে অথবা পার্শ্ববর্তী বা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে তারা হামলা চালাইতে পারে। এটা কিন্তু আমাদের কূটনীতির জন্য অথবা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। তো এই ধরনের সংগঠনও আপনি তৈরি করতে পারবেন না। উহার গঠন বা উদ্দেশ্য এই পরিপন্থী হয়, মানে এই জিনিসগুলা সংবিধানের যদি পরিপন্থী হয়, যেমন ধরেন আপনি এমন একটা আপনি একটা সংগঠন বানালেন যেখানে বলা হয়েছে যে পার্কে মহিলারা আসতে পারবে না, এটা কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। তাহলে এই যে সংবিধানের পরিপন্থী এরকম কোন সংগঠন আপনি কি করতে পারবেন না, গঠন করতে পারবেন না। ওকে, তারপরে আসলো চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। ওকে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয় দান করা হলে এটা আপনাকে বলে দিচ্ছে যে আপনি আপনার মনে যা ইচ্ছে চিন্তা করতে পারেন, আপনি আপনার বিবেককে যে কোনো ভাবে রাখতে পারেন, এটা নিশ্চয়তা দেওয়া হলো। আপনি মনে মনে যা ইচ্ছে চিন্তা করেন, কোনো সমস্যা নেই। তবে রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি, অপরাধ সংগঠনের প্ররোচনার সম্পর্কে আইনের দ্বারা যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে, ঠিক আছে, আপনি কি করতে পারবেন, এই জিনিসগুলা মাথায় রেখে আপনি প্রত্যেক নাগরিককে কি দিলেন, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। এই যে এইখানে আমরা একটা জিনিস চিন্তা করব যে এখানে আমরা কিন্তু 32 নম্বর অনুচ্ছেদে কি পড়ছিলাম বলেন তো? 32 নম্বর অনুচ্ছেদে আমরা পড়ছিলাম ব্যক্তিগত স্বাধীনতা, তাই না? ব্যক্তিগত স্বাধীনতা, সরি। আর 39-এ কি পড়তেছি? 39-এ পড়তেছি আমরা বাক স্বাধীনতা। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 32-এ ছিল ব্যক্তিগত স্বাধীনতা, 39 হচ্ছে বাক স্বাধীনতা। এখন দেখেন, আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে, কোন জিনিসগুলো শর্তে? আপনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করবেন না। আমাদের দেশের সাথে অন্যান্য যে বন্ধু রাষ্ট্রগুলোর যে কূটনৈতিক সম্পর্কগুলো আছে, এই ধরনের কোনো কূটনৈতিক সম্পর্কে আঘাত হানে এই ধরনের কোনো কথাবার্তা বা ভাব প্রকাশ বা সংবাদপত্র যদি আসে, সেটা আপনি করতে পারবেন না। ধরেন আমাদের সাথে ভারতের কিন্তু একটা কি আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, তাই না? আমরা যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু 3 দিকেই ভারত, এবং ভারত কিন্তু আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে কিন্তু তাদের একটা কূটনৈতিক সম্পর্ক আছে। তাহলে আমরা যদি এরকম কোনো স্টেটমেন্ট দেই যেটা আমাদের সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্কে একটা বাধা সৃষ্টি করে, এটা কিন্তু করা যাবে না। আমাদের সামাজিকভাবে আমরা মনে হতে পারে যেটা আসলে কেন করা যাবে না, কিন্তু সাংবিধানিকভাবে এটা করা যাবে না, ঠিক আছে? রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আমরা সংবিধান মানি, রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি আমরা সংবিধান মানি, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো না। অথবা ধরেন ভারতের এদিকে, বাংলাদেশের এদিকে আছে মায়ানমার, এখন মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা ঝামেলা আছে। এখন আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমারের বিরুদ্ধে খুব এমন কোনো কথাবার্তা বললাম যেটা আসলে আমাদের কূটনৈতিক সম্পর্কে একটা চাপ সৃষ্টি করলো, এই ধরনের কাজ করা যাবে না, ঠিক আছে? জনশৃঙ্খলা মানে ধরেন আপনি সংবাদপত্রে এমন একটা নিউজ পোস্ট করলেন যেটা জনগণের মধ্যে শৃঙ্খলা নষ্ট করলো, অথবা আপনি এমন একটা স্টেটমেন্ট দিলেন যেটা জনগণের শৃঙ্খলা নষ্ট করলো, এটা করা যাবে না। নৈতিকতা, আপনি এমন কোনো অনৈতিক কথাবার্তা বলতে পারবেন না যেটা সমাজে অগ্রহণযোগ্য। অথবা আদালত অবমাননা, আপনি আদালতের বিরুদ্ধে গিয়ে আদালত একটা রায় দিয়েছে, আপনি সেটার বিরুদ্ধে গিয়ে উল্টাপাল্টা পত্রিকায় লিখতেছেন অথবা ফেসবুকে পোস্ট করতেছেন, এটা কিন্তু আদালত অবমাননা হয়ে যায়। আপনি এটা করতে পারবেন না। আদালতের মানহানির জন্য বা অপরাধ সংগঠনের প্ররোচনা, ধরেন আপনি একটা
নির্দিষ্ট অপরাধ সংগঠনের জন্য আপনি মানুষকে প্ররোচনা দিচ্ছেন, আপনি বলতেছেন যে আমার তো বাক স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছে তাই বলতে পারি, কিন্তু আপনি এই কাজগুলো চাইলেই করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে সেটা আমরা এখনই বললাম। ওকে, তারপরে আসি 40 নম্বরে, আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে। আবার এখানে বাধা নিষেধ, তাই না? কোনো পেশা বৃত্তি গ্রহণের কিংবা কারাবার ব্যবসা পরিচালনার জন্য আইনের দ্বারা যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকতে হবে। আচ্ছা, তার মানে আপনি সাধারণভাবে যে কোনো পেশা বা যে কোনো চাকরি ব্যবসা যে কোনো যা ইচ্ছা তাই করতে পারেন। তবে এখানে আপনার যদি আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারণ করে দেওয়া থাকে, তাহলে ওই যোগ্যতায় থাকলেই আপনি শুধু করতে পারবেন, এমন না যে আপনার ইচ্ছা হয়েছে আপনি করে ফেলবেন। ধরেন আপনি ডাক্তার হবেন, তাই না? আপনি ডাক্তার হবেন, তাহলে ডাক্তার হওয়ার জন্য সরকার বলে দিচ্ছে যে আপনাকে অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। না, আপনার মনে হয়েছে আপনি ডাক্তার হবেন, আপনি চেম্বার খুলে বসে গেছেন, আপনার কাছে এমবিবিএস ডিগ্রি নাই, আপনি এটা অন্যায় করে ফেলছেন। ঠিক আছে? তো এই ধরনের বিষয় যে আপনার নির্দিষ্ট একটা পেশার জন্য বা নির্দিষ্ট একটা বিজনেসের জন্য আপনার নির্দিষ্ট একটা যোগ্যতা থাকতে হবে, আপনার সেটা নাই, তাহলে আপনি সেই বিজনেসটা বা চাকরিটা করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে পেশা, আপনি যদি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তাহলে আপনি অবশ্যই করতে পারবেন না, আপনাকে এখানে কেউ বাধ্য করতে পারবে না যে আপনাকে ডাক্তারই হইতে হবে, ঠিক আছে, আপনাকে হচ্ছে গিয়ে ব্যবসায়ী করতে হবে, এরকম কেউ বাধ্য করতে পারবে না। আপনি আপনার ক্যারিয়ার নিজের ইচ্ছায় চুজ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড। ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা দেখেন, ধর্মীয় স্বাধীনতা কিন্তু আমরা অনেক জায়গায় দেখে আসছি, তাই না? যেমন অনুচ্ছেদ 12, এটা কি ছিল? ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে? অনুচ্ছেদ 28, এখানে কি ছিল? ধর্ম ও প্রভৃতির ক্ষেত্রে বৈষম্য। আর আমরা এখন দেখতেছি 41, এটা কিন্তু ধর্মীয় ধর্মীয় কি স্বাধীনতা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 41 বলা হয়েছে আইন ও জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন প্রচারের অধিকার আছে। মানে আপনি চাইলে যে কোনো ধর্ম পালন করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি যদি চান যে আমি ধর্ম পরিবর্তন করবো, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি যে কোনো ধর্ম পালন করতে পারবেন, সেটাকে প্রচার করতে পারবেন। আপনি যে নির্দিষ্ট ধর্মে রয়েছেন সেই ধর্মটা আপনি সমাজে প্রচার করতে পারবেন, এখানে আপনাকে কেউ বাধা দিবে না। তারপরে বলা হচ্ছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। ধরেন মসজিদ, মুসলমানদের মসজিদ, হিন্দুদের কি হবে? মন্দির। ঠিক আছে? এই যে ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো, ঠিক আছে, হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ, এই যে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, সেটা রক্ষণ করতে পারবেন, সেটা ব্যবস্থাপনা করতে পারবেন। ঠিক আছে? এটার অধিকার আপনাকে সরকার দিয়ে দিছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তাকে কোনো ধর্ম শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঠিক আছে, ধর্ম শিক্ষায় শিক্ষা গ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ যোগদান করতে হবে না। আপনি অনেক সময় দেখবেন যে স্কুল কলেজে যদি ধর্ম শিক্ষক না থাকে, নির্দিষ্ট ধর্ম শিক্ষক না থাকেন, যেমন ধরেন যদি কোনো স্কুলে খ্রিস্টান ধর্ম শিক্ষার জন্য কোনো শিক্ষক নেই, তাহলে একজন যদি খ্রিস্টান শিক্ষার্থী থাকে তাকে আপনি অন্য কোনো ধর্মের ক্লাস করতে বাধ্য করতে পারবেন না। আমাদের যে অ্যাসেম্বলি হয়, হ্যাঁ, অ্যাসেম্বলিতে অনেক সময় কি হয়, আমাদের দোয়া পড়া হয়, অনেক সময় হচ্ছে মন্ত্র পাঠ করা হয়। তো যে হিন্দু, আপনি তাকে অ্যাসেম্বলিতে দোয়া পাঠ করতে বাধ্য করতে পারবেন না। ঠিক আছে? তাকে ওই জায়গায়, অথবা ধরেন স্কুলে একটা কি হচ্ছে, মিলাদ হচ্ছে, কোনো কারণে একটা স্কুলে মিলাদ হচ্ছে, হইতেই পারে, কারণ আপনি এখানে নির্দিষ্ট ধর্ম প্রচারের আপনার অধিকার আছে। কিন্তু ওই মিলাদে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই জোর করে নিয়ে আসতেছেন, এটা আপনি করতে পারবেন না। আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অন্য ধর্মের ব্যক্তিকে জোর করে আপনার ধর্মে নিয়ে আসতেছেন, আপনার ধর্মের কাজে, এটা আপনি করতে পারবেন না। ওকে, আমরা চলে আসি সম্পত্তি। এইখানে আসলে আমাদের মানে ল্যান্ড রিলেটেড অনেক কাজ। ঠিক আছে? ল্যান্ড রিলেটেড এখানে বলা হয়েছে যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না।
মানে আপনি নিজের সম্পত্তি অর্জন করতে পারেন, একটা জমি কিনতে পারেন, জমিটা রাখতে পারেন, জমিটা বিক্রি করতে পারেন, অথবা আপনি আপনার পরিবারের কাউকে দিতে পারেন। এটা এটা আপনার অধিকার আছে। এবং আইন ছাড়া, আইনে লেখা নাই এরকম কোন নিয়মে আপনি বাধ্যতামূলকভাবে কারো জমি নিয়ে নিতে পারবেন না। সরকার আইনে নাই এরকম কোন পলিসিতে আপনার জমি নিতে পারবে না। সরকার যদি আপনার জমি নিতে হয়, একটা আইন থাকবে, সেই আইন অনুযায়ী সরকার কি করবে, সেটা দখল করবে। যেমন আমরা জানি যে সরকারের কিন্তু ভূমি অধিগ্রহণ আইন আছে, তাই না? সে ভূমি অধিগ্রহণ আইনে বলা আছে যে আমার কোন জমি কেমন হবে। যেমন আমার আমার জমির ধরন আছে কিন্তু, হ্যাঁ, ভূমি অধিগ্রহণ, আমি লিখি একটু, ভূমি অধিগ্রহণ আইন এই অনুযায়ী সরকার কিন্তু জমি কেনে জনগণের কাছে। এই অনুযায়ী জমি কিন্তু অনেক ধরনের আছে। যেমন ধরেন কৃষি জমি, ঠিক আছে? তারপর ধরেন হচ্ছে আহ বসত বসত ভিটা জমি, বসত ভিটা। তারপর হচ্ছে জলাশয়, যেমন পুকুর, হ্যাঁ। তারপর হচ্ছে বাগান বা এই টাইপের জিনিস, বাগান বা এই টাইপের জমি, হ্যাঁ। তারপর হচ্ছে বাণিজ্যিক জমি, যে বাজারে একটা জমি আপনি কিনতেছেন, এরকম বাণিজ্যিক জমি। এই যে জমির প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদ অনুযায়ী কিন্তু কি থাকবে, দাম নির্ধারিত থাকবে। আপনি ধরেন কৃষি জমি কিনতেছেন, তার জন্য আপনার একটা নির্দিষ্ট দাম থাকবে প্রত্যেক শতক অনুযায়ী। আপনি বাড়ি, একটা জায়গায় বাড়ি বানানো আছে, ওই জমি যদি সরকার কিনতে চায় তাহলে ওই জন্য, একটা পুকুর কিনতে চাইলে কেমন দাম হবে, একটা বাগান কিনতে চাইলে কেমন দাম হবে, হ্যাঁ, একটা বাজারে যদি একটা জমি কিনতে চায় তাহলে সেটার দাম কেমন হবে। এখন সরকার যখন এই ভূমি অধিগ্রহণ আইন তৈরি করছে, এই আইন অনুযায়ী কিন্তু সরকার কি করবে, রাষ্ট্রায়ত্ত করবে বা সরকার জমি দখল করবে। এখন সরকার যদি আইন অনুযায়ী আপনার কাছে জমি কিনতে চায়, আপনি সে জমি দিতে বাধ্য। সরকার যে টাকা ধার্য করবে, ধরেন কৃষি জমিতে, আমি উদাহরণস্বরূপ বলি যে এক এক বিঘাতে, 1 বিঘা জমিতে দাম হবে হচ্ছে, কথার কথা, ধরেন 1 কোটি, আমি ধরে নিলাম 1 কোটি টাকা। এক এক বিঘা জমির দাম কৃষি জমিতে 1 কোটি টাকা। সরকার আইনের দ্বারা এটা বলে দিছে, আপনাকে সরকার 1 কোটি টাকা দিছে। এখন আপনি আদালতে গিয়ে বললেন 1 কোটি টাকা কম, বাজারে দাম আরো বেশি, আমি এই জমি বেচবো না, এটা আপনি করতে পারবেন না। সরকার যখন আইন অনুযায়ী আপনার কাছে জমি নিবে, আপনি ওই জমি দিতে বাধ্য। এখন এইখানে কিছু অনৈতিক ব্যক্তি চলে আসে, বুঝছেন? অনৈতিক ব্যক্তি যে হাত বদল করে করে জিনিসপত্র, জমির দাম এত বাড়ায় ফেলে এবং সরকারের কাছে বেশি টাকা অর্জনের জন্য। আবার ধরেন কৃষি জমিকে তারা বসত ভিটা হিসেবে দেখাবে, বাগান হিসেবে দেখাবে। আসলে মানুষের নৈতিকতাটা যদি ঠিক থাকে না, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের রাষ্ট্রটা ঠিক হয়ে যায়। এই ভূমি অধিগ্রহণে এত পরিমাণ দুর্নীতি হয়, আমি আশা করবো যে যারা আপনারা সিভিল সার্ভিসে যাবেন, হ্যাঁ, যারা রাষ্ট্রের কর্মচারী হবেন, তারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন প্লিজ, যে আমরা যাতে এতটা অনৈতিক না হয়ে যাই যে সামান্য একটা জমির টাকা আমরা আসলে লোভটা ছাড়তে পারলাম না। ওকে, থ্যাংক ইউ। তারপরে আসি যে একটি অনুচ্ছেদের, সরি, এই অনুচ্ছেদের 1 দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণ সহ বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হইবে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ, নির্ণয়, প্রদানের নীতি পদ্ধতি নির্দিষ্ট করা হইবে। তবে অনুরূপ কোন আইনে ক্ষতিপূরণ অপর্যাপ্ত হইয়াছে বলিয়া এই আইন সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। যেটা আমি এখনই বললাম, যে আপনি কিভাবে জমি কিনলে সেটা ক্ষতিপূরণ দিবেন, কিভাবে নিবেন, জমিটা অধিগ্রহণ করার নিয়ম কি হবে, এগুলো সব কি হবে, আইনের দ্বারা হবে। ঠিক আছে, আইনের দ্বারা হবে। কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার পর আপনি গিয়ে বললেন যে ক্ষতিপূরণ অপর্যাপ্ত হয়েছে, এটা আপনি আদালতে গিয়ে বলতে পারবেন না। ওকে। তারপর হচ্ছে গৃহ ও যোগাযোগ রক্ষণ 43। এখানে বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের কি হবে, প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি, আটক হইতে স্বীয় গৃহে, নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে। মানে আপনার বাড়িতে যখন আপনি আসেন, তখন আপনার বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি নিতে হবে, সে যেই হোক, পুলিশ হোক, এনএসআই হোক, সাধারণ ব্যক্তি হোক। পুলিশ যদি আপনার বাড়িতে তল্লাশি করতে আসে, আপনাকে অবশ্যই সার্চ ওয়ারেন্ট দেখাইতে হবে। সার্চ ওয়ারেন্ট ছাড়া একজন পুলিশ কখনোই আপনার বাড়ি তল্লাশি করতে পারবে না। আপনার হচ্ছে ওয়ারেন্ট ছাড়া আপনাকে নিজের বাড়ি থেকে আটক করে নিয়ে যেতে পারবে না।
এই অধিকারটা আপনার আছে। আপনি আপনার বাড়িতে শুয়ে ঘুমাইতেছেন, আপনার তুলে নিয়ে চলে গেল, এইটা করা যাবে না। নির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া পুলিশ বা কেউই এসে আপনাকে আপনার বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না বা আপনার বাড়িতে তল্লাশি করতে পারবে না। আবার ধরেন যে আপনি যে চিঠিপত্র বা যোগাযোগ রিলেটেড কোনো কাজ করেন, সেটার গোপনীয়তা আপনি রক্ষা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু সেটা কি, অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা, জনস্বাস্থ্য, এগুলোর কথা মাথায় রাখতে হবে। আপনি চিন্তা করলেন যে আমি আমার বাড়িতে হচ্ছে গিয়ে কালো টাকা লুকায় রাখবো, বোমা লুকায় রাখবো, অস্ত্র লুকায় রাখবো, আমার বাড়িতে তো কেউ আসে তল্লাশি করতে পারবে না, এটা কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে যায়। আপনি নৈতিকতার অনৈতিকভাবে কোনো কিছু গুদামজাত করে রাখছেন, এটা কিন্তু পুলিশ তল্লাশি করতে পারবে। জনস্বাস্থ্যের জন্য আপনি এমন কোনো কাজ করতেছেন যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মদ বানাচ্ছেন, এটা কিন্তু আপনার করা যাবে না। অথবা আপনি চিঠিপত্রতে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে তথ্য আপনি পাচার করতেছেন, এই ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, মৌলিক অধিকার বলবৎকরণ। বলবৎকরণ শব্দটার অর্থ হচ্ছে কি, কার্যকর। বলবৎকরণ শব্দটার অর্থ হচ্ছে কার্যকর করা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, যে এই ভাগে প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য, কার্যকর করিবার জন্য এই সংবিধানের 102 মানে 102 অনুচ্ছেদের 1 উপদফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু, রুজু মানে কি, রিট করিবার অধিকার নিশ্চয়দান করা হলো। মানে আপনার যদি কোনো, এই যে এই তৃতীয় অধ্যায়ে যতগুলো আমরা মৌলিক অধিকার পড়লাম, এগুলো যদি কখনো মানে হয়, লঙ্ঘিত হয়, আপনার যদি মনে হয় যে আমার মৌলিক অধিকার, আমার যেটা ছিল আমি সেটা পাইলাম না, হ্যাঁ, তখন আপনি হাইকোর্টে গিয়ে 102 দফা অনুযায়ী, আমরা পরবর্তীতে যখন 102 যাব দেখবো, 102 দফা অনুযায়ী আপনি হাইকোর্টে গিয়ে কি করতে পারবেন, রিট করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের রিট আছে, 5-6 ধরনের রিট আছে, হ্যাঁ, রিট করার কিছু নিয়ম আছে, সেটা আমরা ধীরে ধীরে পড়বো। ওকে, তারপরে কি বলা হয়েছে, এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না করিয়া, না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে এই এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের, মানে যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারবে। ধরেন হাইকোর্ট বিভাগ তো ভাই ঢাকায়, তাই না? হাইকোর্ট তো ঢাকায়। আপনি আপনি এটা হচ্ছে ঢাকায়, কারণ আপনি ধরেন হচ্ছে কুড়িগ্রামে, অনেক দূর, হ্যাঁ। এখন আপনি রিট করার জন্য ঢাকায় যাবেন, ঢাকায় গিয়ে রিট করবেন, আবার বারবার যাওয়া আসা করবেন। তো সংসদ যদি চায়, তাহলে হাইকোর্ট বিভাগের যে সম্মান, আপনি ধরেন হাইকোর্ট বিভাগের কাজ যদি আরেকটা আদালত, স্থানীয় আদালতকে দিয়ে দেন, তাহলে অনেক সময় হয় না যে হাইকোর্ট বিভাগের সম্মানটা একটু ক্ষতি হয়, এটা করা যাবে না। হাইকোর্ট বিভাগের সম্মানটা অক্ষুণ্ণ রেখে আপনি এই হাইকোর্ট বিভাগের যে কাজটা, রিট করার কাজটা, আপনি স্থানীয়ভাবে স্থানীয় আদালতের কাছেও স্থানান্তর করতে পারবেন। কিন্তু সেটা কিভাবে করতে হবে, অবশ্যই আইনের দ্বারা। কে করতে পারবে, সংসদ, অর্থাৎ আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আইনের দ্বারা এই রিটের ব্যবস্থাটা স্থানীয়ভাবেও করে দিতে পারে, যাতে জনগণের হয়রানিটা কম হয়, সবার যাতে ঢাকায় বাধ্যতামূলকভাবে আসতে না হয়। ঠিক আছে, এটা কিন্তু নিয়ে আসতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে হাইকোর্টের যাতে কোনো ক্ষমতার হানি না ঘটে, সম্মানের যাতে হানি না ঘটে। 45 নাম্বারটা আমাদের জন্য একটু জানা ইম্পর্টেন্ট, যে আমরা এতক্ষণ যা জানলাম সবকিছু কিন্তু সাধারণ জনগণের জন্য, তাই না? সাধারণ জনগণ বলতে আপনি আমি, যারা সাধারণভাবে সমাজে বাস করি। কিন্তু যদি শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, পুলিশ, সেনাবাহিনী, হ্যাঁ, নৌবাহিনী, আনসার, এদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। আপনি কিন্তু এই মৌলিক অধিকার, ওনাদের মৌলিক অধিকার কিন্তু এক না। কারণ হচ্ছে যে কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি বলি যে কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যের যথাযথ কর্তব্য পালন, উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হইবে না। মানে শৃঙ্খলামূলক বাহিনীতে যারা থাকবে তাদের নিজস্ব কি থাকবে, নিজস্ব বিধান থাকবে। ঠিক আছে, নিজস্ব বিধান থাকবে, তারা এই নিজস্ব নিজেদের বিধান অনুযায়ী, নিজেদের নিয়ম অনুযায়ী তারা তাদের অধিকারগুলো পাবে। এখন ধরেন আপনি বলতেছেন যে ভাই আমার তো হচ্ছে গিয়ে 39 আছে বাক স্বাধীনতা, কারণ আমি তো আমার যা মনে হবে আমি তাই বলবো, এটা তো আসলে ধরেন সরকার একটা পলিসি নিছে, যে পলিসিটা সবার জানা উচিত, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু আপনি যদি ওই একটা নির্দিষ্ট পর্যায়ে থাকেন যে পলিসিটা এখনো পাস হয় নাই, কিন্তু আপনি জানেন, আপনি একটা পদাধিকার বলে আপনি সেই জিনিসটা জানেন, হ্যাঁ, তো আপনি সেটা বলে দিলেন, এটা আপনি করতে পারবেন না। আপনি ধরেন সরকারি কর্মচারী বা আপনি পুলিশ বা আপনি, তো আপনার কিন্তু এই জিনিসগুলা
মাথায় রাখতে হবে যে আপনার স্টেটমেন্ট যাতে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি না হয়, দেশের আপনার প্রতিষ্ঠানের যে চেইন অফ কমান্ড থাকে, ঠিক আছে, চেইন অফ কমান্ড থাকে সেটা যাতে নষ্ট না হয়। যেমন একজন পুলিশ কর্মকর্তা চাইলেই একটা গোপন কেসের কথা সবাইকে বলে দিতে পারবে না, কিন্তু বললে তো আসলে এটা প্রাতিষ্ঠানিক মানে আপনার হচ্ছে সংবিধান লঙ্ঘিত না, কিন্তু যেহেতু সে পুলিশে আছে তো সে হচ্ছে কিন্তু এটা তার কাজের ধরনের কারণে, শৃঙ্খলামূলক কাজের ধরনের কারণে কিন্তু সেটা বলতে পারবে না। ঠিক আছে, একজন সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু চাইলেই রাজনৈতিক দল তৈরি করতে পারবে না। হ্যাঁ, এই যে তাদের যে কিছু বাধ্যবাধকতা, একজন সরকারি কর্মচারী চাইলেই সে ব্যবসা শুরু করতে পারবে না। এই যে আমাদের কর্মের অধিকার আমরা পড়ছি, তো এটা কিন্তু করতে পারবে না। তো যারা সরকারের কর্মে নিয়োজিত তাদের কিন্তু নিজস্ব বিধান থাকবে এবং তারা ওই বিধান অনুযায়ী তারা কাজ করবে। ওকে, তারপরে 46 নম্বরটা আসি আমরা। 46 নম্বরে বলা হয়েছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। এই ভাগের পূর্ব বর্ণিত বিধানাবলীগুলোতে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা পুনর্বহাল প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকিলে সংসদ আইনের দ্বারা ওই ব্যক্তিকে দায় মুক্ত করতে পারবেন এবং ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ডাদেশ, দণ্ড, বাজেয়াপ্তের আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ বলিয়া লইতে পারবেন। বিষয়টা হচ্ছে, ধরেন রাষ্ট্রের কোনো একটা অঞ্চলে, ধরেন পার্বত্য চট্টগ্রামে, এই যে আমাদের, আমি একটু ম্যাপটা যদি একটু আঁকি, আমার আঁকার হাত অত ভালো না, তোমার দৃষ্টিতে দেখবেন। এখন ধরেন এই যে পার্বত্য চট্টগ্রামে ধরেন এই অঞ্চলটাতে মিলিশিয়া বাহিনীর সাথে সেনাবাহিনীর একটা ঝামেলা লাগলো। এখন সেনাবাহিনী ওখানে গোলাগুলি চলতেছে, সেনাবাহিনী কি করলো, ওইখানে যত মানুষজন আছে তাদের সবাইকে, মানে 144 ধারা জানি না, জাস্ট তাদেরকে এমনিতেই বাধ্য করলো যে আপনারা বাজারে যাবেন না, আপনারা এটা করতে পারবেন না, আপনারা ওটা করতে পারবেন না। হ্যাঁ, এই যে আপনি একটা নির্দিষ্ট কারণে, শৃঙ্খলা রক্ষার কারণে অথবা জাতীয় মুক্তি সংগ্রামে, বিভিন্ন মুক্তি সংগ্রাম যেমন ধরেন হচ্ছে মুক্তিযুদ্ধ, জুলাই জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ, এই ধরনের কাজে যদি কোনো সরকারি কর্মচারী কাজ করে, সরকারি কর্মচারী কাজ করে, তাহলে কিন্তু তাকে কিন্তু রাষ্ট্র দায় মুক্ত করতে পারবে। আসলে এটা আসলে একটু বিতর্কের জন্ম দেয় অনেক সময়। যাই হোক, ওকে, আমরা নেক্সটে যাই। এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই অনুচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি একটু পড়ি। ওকে, 47-1, নিম্নলিখিত যে কোনো বিষয়ে বিধান সংবলিত কোনো আইনে প্রচলিত আইনের ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, প্রচলিত আইনটা কি হবে, সংশোধনের মাধ্যমে সংসদ যদি স্পষ্ট রূপে ঘোষণা করে যে সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনা মূলনীতি সমূহের কোনো একটি কার্যকর করার জন্য, মানে সংবিধানের কোনো মূলনীতি কার্যকর করার জন্য অনুরূপ বিধান করা হইল, মানে একটা সংসদ যদি একটা বিধান সৃষ্টি করে, যেটা সংসদ ঘোষণা করে দেয় যে আমি মূলনীতি কার্যকর করার জন্য আমি এই বিধানটা তৈরি করছি, তাহলে অনুরূপ আইন এই ভাগে নিশ্চয়কৃত কোনো অধিকারের সহিত অসামঞ্জস্য কিংবা অনুরূপ অধিকার হরণ বা খর্ব করিতেছে, এই কারণে বাতিল হইবে না। মানে ধরেন 3 নম্বর অধ্যায়ে, আমার 2 নম্বর অধ্যায়ে কি দেওয়া আছে, 2 নম্বর অধ্যায়ে দেওয়া আছে 4টা মূলনীতি, তাই না? 3 নম্বর অধ্যায়ে দেওয়া আছে আমার হচ্ছে মৌলিক অধিকার। এখন সংসদ একটা বিধান তৈরি করলো, এখন বিধান তৈরি করে বললো যে এই বিধানটা আমরা তৈরি করছি মূলনীতির এই এত নম্বর মূলনীতিটা, অমুক মূলনীতিটা বাস্তবায়নের জন্য, কিন্তু এই বিধানটা আবার এই কোনো একটা মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য। আমরা কিন্তু 26 নম্বর অনুচ্ছেদে পড়ে আসছি যে যদি কোনো আইন বা বিধান মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য হয় তাহলে সেটা কিন্তু যতটুকু অসামঞ্জস্য ততটুকু বাতিল হয়ে যাবে।
কিন্তু যদি ওই আইনটা এই কোন মূলনীতিকে বাস্তবায়নের জন্য হয় এবং সংসদ যদি সেটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে আমি অমুক মূলনীতি বাস্তবায়নের জন্য এই বিধানটা তৈরি করছি, তাহলে এটা যদি কোনো মৌলিক অধিকারের সাথে পরিপন্থী হয়ও তারপরেও এই আইনটা বাতিল হবে না, এটা কিন্তু বলবৎ থাকবে। ওকে, সেগুলো কি কি? যদি মানে সেগুলো কিভাবে হইতে পারে, বিধানগুলো কিভাবে হইতে পারে? কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, আপনি কোনো রাষ্ট্রীয়ত্বভাবে কোনো সম্পত্তি গ্রহণ করতেছেন কোনো মূলনীতি বাস্তবায়নের জন্য, রাষ্ট্রায়ত্তকরণ, দখল, সাময়িকভাবে বা স্থায়ীভাবে সম্পত্তির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা। মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি সম্পত্তির উপর একটা কন্ট্রোল নিচ্ছেন, বা মূলনীতি বাস্তবায়নের জন্য আপনি বাণিজ্যিক বা অন্য কোনো উদ্যোগ একাধিক প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে সংযুক্ত করেন। এই যে আপনি হচ্ছে কি মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে ধরেন দুটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আপনি এক করে ফেললেন, 5টা ব্যাংককে আপনি এক করে ফেললেন মূলনীতি বাস্তবায়নের জন্য, এটা আপনি করতে পারবেন, এটা বাতিল হবে না। অনুরূপ কোনো প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপক, এজেন্ট, কর্মচারীদের অধিকার, শেয়ার, স্টকের মালিকদের ভোটাধিকার ভোটাধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ, নিয়ন্ত্রণ, এটা আপনি করতে পারবেন। কেন করতে পারবেন? যদি আপনার মনে হয় যে এনারা যে কাজগুলো করতেছে বা ওনাদের ভোটাধিকার আমাদের মূলনীতির পরিপন্থী, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। অথবা ধরেন আপনার মাটির নিচে তেল পাইছে, এখন আপনি সেটা জোর করে নিয়ে যাবে, এটা তো মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য হতে পারে। কিন্তু খনিজ দ্রব্য বা খনিজ তেল অনুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ, নিয়ন্ত্রণ, মানে সরকার চাইলে এটা কিভাবে তুলবে, কাকে অধিকার দিবে, হ্যাঁ সেটা হচ্ছে কাকে কতটুকু অধিকার দিবে, এই নিয়ন্ত্রণ এটা কিন্তু সরকার করতে পারবে। এবং এটা মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে এটা অবশ্যই বলতে হবে স্পষ্ট রূপে। অন্যান্য ব্যক্তিকে অংশত সম্পূর্ণত পরিহার করিয়া সরকার কর্তৃক বা সরকারের নিজস্ব নিয়ন্ত্রণাধীন ব্যবস্থাপনাধীন কোনো সংস্থা কর্তৃক যে কোনো কারবার ব্যবসা পরিচালনা করা যায় না। মানে মূলনীতি বাস্তবায়নের জন্য সরকার যদি কোনো ব্যবসা পরিচালনা করার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যক্তিকে সরায় দেয় বা বের করে দেয়, এটাও সরকার করতে পারবে যদি মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে সেটা কাজে দেয়। তারপর 4 নাম্বারটা কি বলা হয়েছে? যে কোনো সম্পত্তি, সত্ত্ব কিংবা পেশাবৃত্তি, কারবার বা ব্যবসায় সংক্রান্ত যে কোনো অধিকার কিংবা সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক বা শিল্পগত উদ্যোগের মালিক কর্মচারীদের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ, নিয়ন্ত্রণ করতে পারবে। মানে এখানে আসলে আমরা কি কি দেখতেছি দেখেন, সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, মানে দেশের যে কোনো ধরনের পেশা, দেশের যে কোনো ধরনের বৃত্তি, যে কোনো ধরনের ব্যবসা, এই সব জায়গায় ওই ব্যবসার মালিক, ওই চাকরির কর্মচারী, এদের অধিকার, মানে এরা কি করতে পারবে কি করতে পারবে না সেটা চেঞ্জ করা, সেটা বাতিল করা, সেটা কন্ট্রোল করার অধিকার সরকারের থাকবে। ধরেন একটা ব্যাংক হচ্ছে এমন ভাবে কাজ করতেছে যেটা হচ্ছে কি আমাদের মূলনীতির পরিপন্থী, তাহলে সে চাইলে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তার নিয়ম টিয়ম চেঞ্জ করে সে আবার সে ব্যাংকের কন্ট্রোল নিয়ে নিতে পারবে। একটা কারখানা যদি এরকম কাজ করে সে কারখানার কন্ট্রোল নিয়ে নিতে পারবে। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কাজ করে তাহলে সেই সরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীকেও সরকার চাইলে বা রাষ্ট্র চাইলে ছাঁটাই করতে পারে যদি সেই কর্মচারীরা মূলনীতির পরিপন্থী কোনো কাজ করে থাকে। ওকে, তারপরে 2 নম্বরে বলা হয়েছে এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রথম তফসিলে আছে। এই যে প্রথম তফসিলটা আমরা যখন তফসিল পড়বো তখন জানবো আমরা। তারপর একটু বলে দিই, পড়ি আগে। প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ অনুরূপ আইনের কোন সংশোধনী সহ, মানে প্রথম তফসিলে আমাদের কিছু আইন আছে বুঝছেন, আপনারা প্রথম তফসিলটা যদি একটু ডাউনলোড করেন আপনারা দেখবেন যে প্রথম তফসিলে কিছু আইন আছে। হ্যাঁ, আচ্ছা, তা সেই প্রথম তফসিলে বর্ণিত যে আইনগুলো আছে, 15-20টা যে আইনগুলো আছে, প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ আবার যদি ওই আইনের কোনো সংশোধনীর দরকার হয়, প্রথম তফসিলে যেগুলো আছে সেগুলোকে আবার সংশোধনী করতে পারবে। সংশোধনী সহ পূর্ণভাবে বলবৎ ও কার্যকর হইতে থাকিবে এবং অনুরূপ যে কোনো আইন বা বিধান অনুরূপ কোনো
আইনের কর্তৃক যা করা হইয়াছে, যা করা হয় নাই, তাহা এই সংবিধানের কোন বিধানের সহিত অসামঞ্জস্য বা পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হবে না। অর্থাৎ প্রথম তফসিলে যে আইনের কথা বলা আছে, যে আইনগুলো উল্লেখ করা আছে, এই আইনগুলো কার্যকর করার জন্য আপনি অন্য কোনো অনুচ্ছেদ দিয়ে, বিশেষ করে এই তৃতীয় অধ্যায়ের কোনো অনুচ্ছেদ মৌলিক অধিকারের পরিপন্থী বলে সেগুলোকে আপনি বাতিল করতে পারবেন না। প্রথম তফসিলে যে আইনগুলো আছে সেগুলা সবসময়ই কার্যকর হবে, যদি সেটা মৌলিক অধিকারের পরিপন্থী হয় তাও। তবে যদি পরিপন্থী হয়েই যায়, কার্যকর তো হবেই, কিন্তু আমরা যেহেতু মানুষের ভুল হইতে পারে, তাহলে শর্ত থাকে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই এই আইনকে সংশোধন, পরিবর্তন, বাতিল করতে নিবৃত্ত করিবে না। এই যে বললাম যে প্রথম তফসিলে যে আইনগুলো আছে সেগুলো যদি সংবিধানের মূলনীতির সাথে মৌলিক অধিকারের সাথে পরিপন্থী হয়, তাহলে আপনি সেটাকে বেআইনি বলতে পারবেন না। ঠিক আছে? তবে যখন সংসদ দেখবে যে প্রথম তফসিলের একটা আইন আমার মৌলিক অধিকারের পরিপন্থী, কার্যকর কিন্তু পরিপন্থী, তখন সংসদ কিন্তু চাইলে ওই আইনটাকে সে কি করতে পারবে, সংশোধন করতে পারবে। সংশোধন করে আইনটা যতটুকু দরকার চেঞ্জ করতে পারবে, কিন্তু এটা সংসদের ইচ্ছার উপর। সংসদ চাইলে চেঞ্জ করতে পারবে, সংসদ চাইলে চেঞ্জ নাও করতে পারে। ঠিক আছে? ওই আইন কার্যকর থাকবে। 3 নম্বরে বলা হয়েছে এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্য। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের মৌলিক অধিকারগুলো কার কার ক্ষেত্রে কার্যকর হবে না সেটা আমি একটু বলি। এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য কোনো অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি সমষ্টি বা সংগঠন, মানে যে কোনো ব্যক্তি, এতগুলো মানে ব্যাখ্যা দিছে, মানে যে কোনো নাগরিক কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ, দণ্ডদান করিবার বিধান সংবলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের অসংযোজিত হলে তা পরিপন্থী হলে এই কারণে বাতিল বলিয়া গণ্য হইবে না। এখানে আসলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ব্যক্তিরা আছেন, গণহত্যা জনিত অপরাধ যারা করছে, মানবতা বিরোধী যারা অপরাধ যারা করছে, হ্যাঁ, আন্তর্জাতিক আইনে যারা মামলা করছে, যারা যুদ্ধ অপরাধী, তাদেরকে আপনি এই যে গ্রেপ্তার, আটক, বিচারদণ্ড, এই জায়গাগুলোতে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, এই জিনিসগুলা যদি আমাদের আইন তৈরি করা হয়, এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি কোনো আইন তৈরি করা হয় যে আমি এই ধরনের ব্যক্তি যারা গণহত্যা করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি এমন একটা আইন তৈরি করলাম, কিন্তু আইনটা আবার আমার মৌলিক অধিকারের পরিপন্থী, কিন্তু সেটা কিন্তু বেআইনি হবে না। কেন হবে না? কারণ মৌলিক অধিকার হচ্ছে সাধারণ জনগণের জন্য। এই ব্যক্তি যে গণহত্যা করছে, যে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করছে, যে যুদ্ধ অপরাধ করছে, সে তো সাধারণ জনগণ না। তাহলে সাধারণ জনগণের বাইরে যে অপরাধ করছে তাকে শাস্তি দেওয়ার জন্য স্পেশাল আইনের দরকার হয়, এবং সে আইনগুলো যদি মৌলিক অধিকার যদি তার না থাকে, যদি সে তাকে যদি জোরপূর্বক কোনো কাজ করানো হয়, তাকে যদি কোনো মৌলিক অধিকার দেওয়া না হয়, এই ধরনের বিধান যদি থাকে, সেই বিধানগুলো আবার মৌলিক অধিকারের পরিপন্থী বলে গণ্য হয়েছে বলে তাকে আবার বাতিল করা যাবে না। ওকে, এবার আমরা 47-এর এই অধ্যায়ের সবার শেষ অনুচ্ছেদে চলে আসি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। বলা হয়েছে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা 47-এর ক। এখানে বলা হয়েছে যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 নং অনুচ্ছেদের 3 দফায়, 47-এর কোথায় 3, আমরা দেখে আসি 47-এর 3-এ কি আছে। এই যে দেখেন, আমি এখানে যে বলছিলাম মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, এদের ক্ষেত্রে মানবতা বিরোধী যুদ্ধাপরাধ, তারপর হচ্ছে গণহত্যা, এইগুলো হচ্ছে 47-এর 3-এ আছে। এই ধরনের অপরাধগুলো যারা করছে আর কি, যে ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের 47-এর 3 দফায় বর্ণিত আইন প্রযোজ্য হয়, মানে যারা এই ধরনের অপরাধগুলো করছে, ঠিক আছে, সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 31, 35-এর 1, 3
এবং 44 অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকার সমূহ প্রযোজ্য হইবে না। আমি একটু আপনাদের লিখে দেখাই যে 31-এ কি ছিল? 31-এ ছিল হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার। আশ্রয় লাভের অধিকার। তারপর হচ্ছে কি 35, তাই না? 35-এর 1 এবং 3-এ যেটা বলছে সেটা হচ্ছে বিচার ও দণ্ড, মানে বিচার আর দণ্ড আপনি কিভাবে দিবেন। আর হচ্ছে 44, তাই না? 44-এ কি ছিল? মৌলিক অধিকার বলবৎকরণ। আচ্ছা, তাহলে যদি আপনি 47-এর 3 অনুযায়ী অপরাধী হন, তাহলে আপনি এই 3টা জিনিস কখনোই পাবেন না। আপনি আইনের আশ্রয় অধিকার পাবেন না, আপনি বিচার ও দণ্ডের জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আপনার জন্য কার্যকর হবে না, মৌলিক অধিকার বলবৎকরণ আপনার জন্য কার্যকর হবে না, আপনার জন্য স্পেশাল আইন থাকবে। ঠিক আছে? 2-এ কি বলা হয়েছে? এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের 47-এর 3 দফায় প্রযোজ্য আইন প্রযোজ্য হয়, মানে যদি আপনার জন্য একটা স্পেশাল আইন থাকে, যদি আপনি এই অপরাধ করেন, এই সংবিধানের অধীন কোন প্রকার প্রতিরক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার অধিকার ব্যক্তির থাকবে না। মানে আপনি ধরেন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে কি হয় যে আপনি একটা আদালতে গেছেন, আদালতে আপনাকে রায় দিল, রায় আপনার পছন্দ হয় নাই, আপনি কি করলেন? আপিল করলেন, তাই না? আপিল বিভাগে গিয়ে আপিল করলেন। কিন্তু এই ব্যক্তি যে 47-এর 3-এ অপরাধী, 47-3 ধারায় অপরাধী, সে কিন্তু এই আপিলটা করতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়ে সে কিন্তু আপিল করার অধিকারটা পাবে না। তাহলে সে কি পাচ্ছে না? 31 পাচ্ছে না, 35-এর 1-3 পাচ্ছে না, 44 পাচ্ছে না, এবং হাইকোর্টে গিয়ে আপিল করার সুযোগটা পাচ্ছে না। সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করার সুযোগটা পাচ্ছে না। তো আমি জানি ভিডিওগুলো একটু লম্বা হচ্ছে, কিন্তু যেহেতু আমরা সংবিধান পড়ছি, সংবিধান খুবই ইম্পর্টেন্ট, তাই না? সংবিধান আসলে আমাদের নাগরিক জীবনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, যে কোনো জবের জন্য ইম্পর্টেন্ট। মানে যেহেতু আমরা দেশের নাগরিক, সংবিধান জানাটা আমাদের কর্তব্য। তাহলে এই দেশটা পরিচালিত হচ্ছে সংবিধানের মাধ্যমে। তাহলে সংবিধান জানাটা আমাদের ইম্পর্টেন্ট, তাই সংবিধান আলোচনা করতে হয়তো একটু আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তবে আশা করি ভিডিওগুলো আমি চেষ্টা করছি একটু যতটা ভালো করে করা যায়। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই ভিডিওটা এখন শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করব। আপনারা পরিশ্রম চালায় যান, আপনাদের সাথে অবশ্যই আপনাদের বিজয়ে দেখা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।